ঈদের দিনে ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা। মহাখালী বাস টার্মিনাল নির্ধারিত ভাড়ায় যেতে লম্বা লাইন, দ্বিগুণ ভাড়ায় মিলছে লোকাল বাস। সাভারে ৩ সড়কে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ। এবং সর্বশেষ জানাবো বিবিসির প্রতিবেদন, বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন করছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের দিনে ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা। আগামী শনিবার অর্থাৎ ৭ই জুন উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ওই দিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক, তবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় থাকায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। প্রকাশিত এই পূর্বাভাসে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান, ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অঞ্চলের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঈদের দিন সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে ভোর বা সকালে কিছুটা আরামদায়ক পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে। এদিকে ঈদের পর দিন অর্থাৎ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা, বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে ঈদের তৃতীয় দিন সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা, বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মহাখালী বাস টার্মিনাল নির্ধারিত ভাড়ায় যেতে লম্বা লাইন, দ্বিগুণ ভাড়ায় মিলছে লোকাল বাস। ঈদযাত্রার সড়কপথে রাজধানী ছাড়েন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। এবারের ঈদের ছুটি শুরু হতেই সেই চিত্র দেখা যায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগ সহ টাঙ্গাইল, উত্তরবঙ্গের কিছু জেলার বাস ছাড়ে এই টার্মিনাল থেকে। অতিরিক্ত যাত্রী চাপে টার্মিনালটিতে বাস সংকট দেখা যায়। সরকার নির্ধারিত ভাড়ায় ময়মনসিংহ থেকে বাসের কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এর বিপরীতে দ্বিগুণ ভাড়ায় মিলছে লোকাল বাস। বৃহস্পতিবার সকাল 10টার দিকে সরেজমিনে এই চিত্র দেখা যায়। টার্মিনালে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের বাস কাউন্টারে নারী ও পুরুষের আলাদা 4টি সুদীর্ঘ লাইন দেখা যায়। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নিচ্ছে না তারা। পূর্ব নির্ধারিত ৩২০ টাকা ভাড়া নিলেও বাসের সংখ্যা সীমিত থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার নুরুল আমিন। ঈদ ছুটিতে বাড়ি যেতে ইউনাইটেড বাসের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে তিনি বলেন, সকাল 8টায় লাইনে দাঁড়িয়েছি, টিকিট একটু পরে পেলেও বাসে কখন উঠতে পারবো জানি না। অনেকেই টিকিট কেটে বাসের অপেক্ষায় আছেন, এখন ভালোভাবে বাড়ি যেতে পারলেই চলে। একই লাইনে টিকিটের অপেক্ষায় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ। তিনি জানান, এটা আগে এনার কাউন্টার ছিল, এখন ইউনাইটেড ব্যানারে বাসগুলো চলছে। ময়মনসিংহ যেতে এর থেকে আর ভালো বাস নেই। ঈদ উপলক্ষে ভাড়াও বাড়ায়নি, তাই কষ্ট হলেও টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি। এই শিক্ষার্থী 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন বলে জানান। এদিকে প্রায় দ্বিগুণ অর্থাৎ 500 থেকে 600 টাকা ভাড়ায় ময়মনসিংহগামী শৌখিন সহ অন্যান্য লোকাল বাসের স্টাফরা যাত্রী তুলছেন। এক্ষেত্রে লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হচ্ছে না। নির্ধারিত ভাড়ায় দীর্ঘ অপেক্ষা ও বাস সংকটে অনেকে এসব লোকাল বাসে গন্তব্যে ছুটছেন। গার্মেন্টস কর্মী নূরে আলম বলেন, ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়েছিলাম, খুব একটা সামনে এগোতে পারিনি। টিকিট কেটেও বাসের জন্য অপেক্ষা করতে হয়, তাই বাড়তি ভাড়ায় এই বাসে যাচ্ছি। টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা বলেন, সকালে যাত্রীদের অনেক চাপ ছিল। আগে থেকে বুকিং করা যাত্রীরা নির্ধারিত সময়ে বাসে ভরে চলে গেছেন। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া দেওয়ার সুযোগ নেই। আমরা সার্বক্ষণিক তদারকি করছি যাতে যাত্রীদের বাড়তি ভাড়া না দিতে হয়। আমাদের কাছে ভাড়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি। সাভারে 3 সড়কে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ।
সাভারে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে 9 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রায় মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে জোরপুর এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও বারুইপাড়া এবং ডিইপিজেড আশুলিয়া সড়কের বাইপাইল থেকে ইউনিক বাসস্ট্যান্ড ও জামগড়া এলাকায় যানজট দেখা যায়। সরেজমিনে দেখা যায় ঢাকা আরিচা মহাসড়কের বলিয়াপুর থেকে জোরপুর প্রায় 5.5 কিলোমিটার ও নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী থেকে জিরানি প্রায় 2 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ডিইপিজেড আশুলিয়া সড়কের বাইপাইল থেকে ইউনিক বাসস্ট্যান্ড ও জামগড়া এলাকায় প্রায় 2 কিলোমিটার সড়কে গাড়ির জটলা রয়েছে। তবে ঢাকা আরিচা মহাসড়কের উলাইল গেন্ডা সাভার বাসস্ট্যান্ড ও নবীনগরের চিত্র স্বাভাবিক রয়েছে। এছাড়া নবীনগর চন্দ্রা মহাসড়কের শ্রীপুর পল্লী বিদ্যুৎ নবীনগরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসযাত্রী সাইফুল ইসলাম বলেন, আমি নাটোর যাব, সকাল 8টার দিকে বাসে উঠেছি, এখন আশুলিয়ায় চক্রবর্তী এসে পৌঁছালাম। পাটুরিয়াগামী সেলফি বাসের যাত্রী তরণী আক্তার বলেন, গাবতলী থেকে বাসে উঠেছি, বলিয়ারপুর থেকে বাসে যানজট বসে আছি বলে ক্ষোভের কথা জানান। অপরদিকে সাভার পরিবহনের বাস চালক টুটুল ইসলাম বলেন, হেমায়েতপুরে যানজট রয়েছে, দীর্ঘ সময় সেখানে বসেছিলাম, এখন আবার আশুলিয়ায় এসে বসে আছি। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে, সাভার আশুলিয়া সড়কে পুলিশ কাজ করছে। বিবিসির প্রতিবেদন, বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করছে ভারত। বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের সীমান্ত পার করে বাংলাদেশে পুশ ইন বা ঠেলে দিচ্ছে ভারত। মূলত দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিরুদ্ধেই উঠেছে মুসলিম নাগরিকদের ফের অবৈধভাবে বিতাড়নের অভিযোগ। এছাড়া আসামে নাগরিকত্ব সংকটেও পড়েছে মুসলিম পরিবারগুলো। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, সোনা বানু এখনো কাঁপতে থাকেন গত কয়েকদিনের কথা ভাবলে। আসামের বারপেটা জেলায় 58 বছর বয়সী এই নারী জানান, গত 25শে মে তাকে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশ তাকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নিয়ে যায় এবং আরও প্রায় 13 জনের সঙ্গে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে বাধ্য করা হয়। তিনি জানান, তাকে কোনো কারণ বলা হয়নি, কিন্তু তিনি জানতেন এরকম কিছু ঘটতে পারে, কারণ দীর্ঘদিন ধরে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন প্রমাণ করতে যে তিনি বাংলাদেশের অবৈধ ও অনুপ্রবেশকারী নন, বরং একজন ভারতীয় নাগরিক। সোনা বানু চোখ মুছতে মুছতে বলেন, আমাকে বন্দুক দেখিয়ে ঠেলে পাঠানো হয়। এরপর দুদিন কোনো খাবার বা পানি ছাড়াই হাঁটু পানিওয়ালা মাঠে মশা আর জোকের মধ্যে পড়েছিলাম। ভারত ও বাংলাদেশের সীমান্তের মাঝখানে ওই নো ম্যান্স ল্যান্ডে 2 দিন কাটানোর পর তাকে ও আরও কয়েকজনকে বাংলাদেশি কর্তৃপক্ষ এই পুরনো জেলখানার মতো এক জায়গায় নিয়ে যায়। সেখানেও 2 দিন থাকার পর তাদের মধ্যে কিছু লোককে আবার সীমান্ত পার করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। সোনা বানু জানেন না তার সঙ্গে যারা ছিলেন তাদের সবারই একই পরিণতি হয়েছে কিনা, কেননা বাংলাদেশে পাঠিয়ে আবার ফেরত আনা হলো তা স্পষ্ট নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আসামে এমন আরও বেশ কিছু ঘটনা ঘটেছে, যেখানে বিদেশি ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত ব্যক্তিদের সীমান্ত নিয়ে গিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিবিসি বলছে, কমপক্ষে 6টি ঘটনা পরিবারের সদস্যদের এইভাবে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে, যাদের পরে সীমান্ত পার করে দেওয়া হয়। এই বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, আসাম পুলিশ কিংবা রাজ্য সরকার কারো পক্ষ থেকে বিবিসিকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অবশ্য ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান নতুন নয়। প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত অনেকাংশেই ঝুঁকিপূর্ণ এবং অনুপ্রবেশের সীমান্ত রয়েছে। যদিও কিছু এলাকায় কড়া পাহারা থাকে, তবে আইনজীবীরা বলছেন, কাউকে হঠাৎ বাড়ি থেকে তুলে এনে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ঘটনা এখনো বিরল। কিন্তু গত কয়েক সপ্তাহে এসব অভিযান অনেক বেশি বাড়ছে। বাংলাদেশি কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়েছে, গত মে মাসে ভারত 1200 জনেরও বেশি মানুষকে অবৈধভাবে ঠেলে দিয়েছে বাংলাদেশে। আর এটা শুধু আসাম থেকেই নয়, অন্য রাজ্য থেকেও। তাদের মধ্যে 100 জনকে বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করে ফেরত পাঠিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।